সারা দেশে উৎসবের আমেজ। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। রোববারের মধ্যে শপথ গ্রহণের আশা। আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। বিএনপির যে ভিশনগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। বিএনপির বিজয়ে মসজিদে বিশেষ দোয়া। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা। আনন্দ মিছিলের পরিবর্তে প্রার্থনা কর্মসূচিকে সাধুবাদ জানালেন মুসল্লিরা। ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা মোদির। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন। নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান। এবং বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি। ভোট কারচুপির অভিযোগ নাহিদ ইসলামের। আমরা আছি ৭২ ঘন্টা নির্বাচনের সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুরওয়ার্দী এবং নির্বাচন সংক্রান্ত নানা খুঁটিনাটি তথ্য উপাত্ত নিয়ে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। মালিহা, আপনাকে ধন্যবাদ। রেকর্ড সংখ্যক আসনে ভূমিধস বিজয়ে সরকার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলছেন সবাইকে সঙ্গে নিয়ে দেশ বিনির্মাণ করতে চান তারা। সেই সঙ্গে অঙ্গীকার দেন গণতন্ত্রকে সুসংহত করার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে বিএনপি কাজ করবে বলেও জানান বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘ ২ দশকের অবসান, রাষ্ট্র ক্ষমতার খুব কাছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে নতুন অভিভাবক পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার দুপুরে বিজয়ের হাসি নিয়ে গুলশানের বাসা থেকে বের হয়ে নেভি হেডকোয়ার্টার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে গুলশানে তার কার্যালয়ে যান তিনি। এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের দেয়া প্রত্যাশিত ভোটে দেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তির রচনা শুরু হয়েছে। জানান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে কাজ করবে বিএনপি। গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা 3টি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, শুধু প্রতিবেশীরাই নয়, সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা আর সমান অধিকারের ভিত্তিতে। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন বিএনপির নেতা। We always press for her extradition according to law. This is in between Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also ask the government of India to please send her back for facing the trial in our country. একই দিন সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে যান বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তুললে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার। এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। বিএনপি নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করাই হবে তাদের প্রধান লক্ষ্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ে শহরে গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে উচ্ছ্বসিত বিজয়ী প্রার্থীরাও নির্বাচিত জনপ্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখে বরণ করে নেন সমর্থকরা। এদিকে রোববারের মধ্যে সরকার গঠনের বিষয়ে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার রাত থেকেই বেসরকারিভাবে একে একে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করা হয়। পছন্দের প্রার্থীদের সফলতায় আনন্দ উল্লাসে মাতেন বিএনপির কর্মী সমর্থকরা। বিজয় উদযাপনে একে অপরকে মিষ্টি খাওয়ান তারা। ফুলের মালা পরিয়ে এবং নেচে গেয়ে অভিনন্দন জানান প্রিয় নেতাকে। শুক্রবার সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি 2/3 আসন পেয়েছে। আগামী রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। বিএনপির নিরঙ্কুশ এই জয় জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করেন চট্টগ্রাম 11 আসনে দলটির বিজয়ী প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয় উদযাপন করেন নেত্রকোনা 1 আসনে জয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে ভিশন, যে 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ, জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। নির্বাচিত হয়ে কুমিল্লা 1 আসনে 17 বছরের অবহেলার অবসান ঘটানোর ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমি জানি সমস্যাগুলো, সকল সমস্যাগুলোকে নিয়ে, জনগণকে নিয়ে আমি চেষ্টা করব, যদি আমি সুযোগ পাই তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা। এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যতবারই বাংলাদেশে বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। ফরিদপুর 4 আসনে বিএনপির জয়ী প্রার্থী শহীদুল ইসলাম বাবুল কুশল বিনিময়ের সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ ভালোবাসা দিয়ে ভোট দিয়ে চিরঋণী করে রেখেছে। আমার সবচাইতে বড় সম্পদ এই এলাকার জনগণ। তাদেরকে সাথে নিয়ে, তাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। নেত্রকোনা 4 আসনের ধানেশীষের বিজয়ী প্রার্থী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবরের বিজয় উদযাপন করতে তার নিজ বাড়িতে মানুষের ঢল নামে। বলেন, ভূমিধস বিজয়ে দায়বদ্ধতাও বেড়ে গেছে। এখন আমার উপর অনেক বড় দায় চলে আসছে এই ভূমিধস বিজয়ের কারণে। কারণ যত বিজয় তত দায়, কারণ এই জনগণের জন্য, এলাকার উন্নয়নের জন্য তার দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহীর উন্নয়নে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনায় রাজশাহী যেমন অতীতে ব্যাপক ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। সকাল থেকেই ভোলা 1 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বাসায় ফুল হাতে দলে দলে কর্মী সমর্থকরা ভিড় জমান। বিজয়ের জন্য জানান অভিনন্দন। মানুষের বিশ্বাস ও সম্মান বজায় রেখে কাজ করতে চান পার্থ। পটুয়াখালী 3 আসনে জয়ী হয়ে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কৃতজ্ঞতা প্রকাশ করেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ওভারকাম করতে পেরেছি, জয়লাভ করতে পেরেছি, এটা আল্লাহর বিশেষ রহমত এবং মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। সততার সাথে মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। জনতার আস্থা ও ভালোবাসায় বিজয় পেয়ে খুশি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুবিন ফারহানাও। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।
নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে এই সংবাদ সম্মেলন। এদিকে শুক্রবারও গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতারা। দলীয় সূত্র বলছে, নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এদিকে বিএনপির বিজয়ে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বাদ জুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপিকে জনসমর্থন দেওয়ার জন্য দেশবাসীরও মঙ্গল কামনা করা হয়। বিজয় মিছিলের পরিবর্তে প্রার্থনা কর্মসূচিকে সাধুবাদ জানান মুসল্লিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। জয়ের পরই বিজয় মিছিলের মতো কর্মসূচি বাদ দিয়ে ঘোষণা করা হয় দোয়া ও মোনাজাতের। এরই অংশ হিসেবে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন দলের নেতাকর্মী ও মুসল্লিরা। মোনাজাত শেষে বিএনপির এমন কর্মসূচিকে সাধুবাদ জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলেন, বিজয় মিছিলের মাধ্যমে প্রতিহিংসার বহিঃপ্রকাশ হয়। এটা থেকে সরে আসা মানে রাজনীতিতে নতুন সূচনা। এই যে আনন্দ মিছিল, এটার মাধ্যমে একটা প্রতিহিংসা প্রতিফলিত হয়। আমরা আজকে নতুন বাংলাদেশে এটাই বুঝতেছি, বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, বাট কোনো প্রতিহিংসা থাকবে না। ক্ষমতা এক জিনিস এবং আপনার সম্মান এক জিনিস। ক্ষমতা পেয়েছেন এবং ওই সম্মান যে উনি পান, সেভাবে আমরা তার কাছে আশাবাদী। বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতেছে, যেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সকলের প্রত্যাশা, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারেক রহমান তার ঘোষিত পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিরাপদ দেশ উপহার দেবে বিএনপি। দেশে প্রত্যাবর্তনের পরে বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। এই ড্রিমটা, ওনার ওই স্বপ্নটা আমরা দেখতে চাই। উনি কি স্বপ্ন আমাদেরকে দেখাবেন? শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধরেই সে দেশ চালাবে। জনগণের কথা বলার স্বাধীনতা, জনগণের ধর্মীয় স্বাধীনতা, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা সম্পূর্ণভাবে পূর্ণ করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের জন্য কাজ করবে বিএনপি, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল স্থগিত রাখায় নির্বাচনে 297টি আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এর মধ্যে 212টি আসনে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি জোট, আর 77 আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে 11 দলীয় ঐক্য। এদিকে গণভোটে 4,74,74,000 ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কমিশন সচিবালয়ের পক্ষ থেকে আমি ফলাফল ঘোষণার থেকে অব্যাহতি চাচ্ছি। 297 আসনের ফলাফল ঘোষণা। ইসি সচিব শেষ করতে না করতেই ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আসেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে। ভোট আয়োজনে নিজেদের সফলতার কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার। জানান, আগামী দিনের পাথেয় হয়ে থাকবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় কমিশন সচিবের মুখে বিজয়ী দলের নাম ঘোষণা শুনতে অপেক্ষায় থাকেন গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক এবং রাজনৈতিক দলের নেতারা। তবে ভোটের ফলাফল একত্রিত করতে না পারায় ভোট শেষ হবার প্রায় 24 ঘন্টা পর নির্বাচনের ফল ঘোষণা করেন সচিব। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44। গণভোটের, কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। জানান দলগুলোর আসন ভিত্তিক ফলাফল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টা আসন তারা পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি। এর আগে রাতেই ইসির ফলাফল কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, মিলেছে কষ্টের সুফল। ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব
এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি। প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় এই আসনের ভোট স্থগিত করে ইসি। ভোটারদের কাছে কৃতজ্ঞ। নানা চড়াই উতরাই আর দ্বিধাদ্বন্দ্বের পরে অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল বিএনপি। এখন দেখার অপেক্ষা মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু কাজ করছে দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামী সরকারের কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। জিয়াউর রহমান মারা গেল, ওনার পরিবার মারা গেল, এখন তারেক জিয়া আছে। ইনশাল্লাহ সে যদি দেশ ভালো চালায় সবাই তার জন্য দোয়া করব, এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে আমরা আকাঙ্ক্ষা করি। আমাদের কাছে দাবি একটাই, খালি দ্রব্যমূল্য জিনিসের দামটা যদি কমায় দেয় তাহলে আমাদের কাছে মনে করেন আমরা এটুকুই তাদের কাছে আশা করতে, আর কিছুই না। সবাই খেটে খাওয়ার যে বন্দোবস্তটা সেইটার জন্য সরকার করতে পারে, সবার যেন চাকরির যে নিশ্চয়তা, রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে তাদের সেই বলয় থেকে, তারা বেরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে এবং বেরিয়ে এসে এই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে রক্ষা করবে। গড়বার একটু কমাইতে হইব আর চালের দাম একটু কমাইতে। দুর্নীতি মুক্ততা হোক, ছাদাবাজ বন্ধতা হোক, আমরা গরিব দুঃখীর পাশে যেমন দাঁড়া বিএনপি সরকারের সাথে আমরা এই আবেদন। গত যে সরকার ছিল তাদের থেকেও যেন এনারা যেন সামনের দিকে নতুন প্রজন্মের জন্য আরও যেন উন্নয়ন করে, দেশের জন্য আরও উন্নয়ন হয়, আরও ভালো হয়, আরও আমরা এইগুলোই তাদের কাছে দেখতে চাই। জনগণ সবাই আমরা সুখ শান্তি চাই, রাস্তাঘাটে চলাফেরা করব, নিজে ইনকাম করব, সবাই যেন ঘরে যেন সুস্থ শরীরে ফিরে যাইতে চাই, আমরা এটাই চাই। নারীদের যেন ভালো একটা কর্মজীবী থেকে যেগুলো পাওয়া যায় আর কি, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন প্রবাস থেকে যারা আসি আমরা যেন এয়ারপোর্টে যে হয়রানিটা হয় সেটা যেন না হয়। ব্যাংক ডাকাত, দখলদার এবং দুর্নীতিবাজ দেশের সম্পদ বিভিন্ন দেশে পাচার করেছে, আমরা আশা করব বর্তমান সরকার এগুলি ফিরিয়ে আনবেন। বিএনপির ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান তিনি। বিপুল জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীন। ২৪-এর গণ অভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের ওপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 18 মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদী। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে ফোন কলেও আলাপ করেন মোদী। তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত বলেও জানান। এ সময় দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোদী। এমনকি এই বিপুল জয়ের জন্য তারেক রহমানকে ভাই সম্বোধন করে তার দলসহ অন্যান্য দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এই কামনাও করেন তিনি। বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলেও উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীনও। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নাদিম মারজান, সময় সংবাদ। নির্বাচনে বিজয়ের পর তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি। অভিনন্দন জানিয়েছেন, কাজ করতে চাই বাংলাদেশের সাথে, বাংলাদেশের যে সম্পর্ক ইমপ্রুভ করতে চাই। আমরা কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের স্বার্থে, এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের সাথে যুগপথে যারা আন্দোলনে ছিল তাদেরকে সাথে রেখে আমাদের 31 দফা বাস্তবায়ন এবং জাতীয় সরকার। নির্বাচনের পর বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বেশ কিছু আসনে ফল পরিবর্তনের অভিযোগ করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে এর সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুক্রবার রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে ঘষামাজা করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে। ইসিতে এর প্রতিকার চাওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর ঘষামাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত, তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় 11 দলের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, ফ্যাসিবাদ আবারও দেখা দিলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী অক্ষের কর্মী সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফেসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এখন এইগুলো বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু আসনে সুস্পষ্টভাবে কারচুপি করা হয়েছে। জনগণ ব্যাপকভাবে যেই 60%-এর বেশি, 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সে একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। না হলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিও জানান 11 দলের নেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে 77টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জেলাগুলোতে চলছে নেতাকর্মীদের বিজয় উল্লাস। প্রতিক্রিয়ায় প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন আখতার হোসেন। ইনসাফ প্রতিষ্ঠায় জোর দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আর নিজ এলাকার সহিংসতা বন্ধে সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাওয়ার কথা জানিয়েছেন নোয়াখালী 6 আসনের বিজয়ী হান্নান মাসুদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের বাড়িতে বিজয়োল্লাস, নেতাকর্মীরা ফুল দিয়ে জানান শুভেচ্ছা। রংপুর ২ আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী এটিএম আজহারুল ইসলামের বাড়িতে ভিড় করেন নেতাকর্মীরা। কুশল বিনিময়ের সঙ্গে চলে মিষ্টি বিতরণ। আমি বর্তমান যে আমার বিজয় বা জামায়াত ইসলামীর যে অবস্থা, তাতে এখানে জনগণের যে অভূতপূর্ণ সাড়া পেয়েছি, এটা আমার ভুলবার কিছু নয়। এদিকে রংপুর ৪ আসনে জয়ী ১১ দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেন শুক্রবার বিকেলে শুভেচ্ছা বিনিময় করেন ভক্ত সমর্থকদের সঙ্গে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিহিংসার রাজনীতি বর্জনের আহ্বান জানান তিনি। কোনো দলবদ নাই, কারো উপরে হয়রানি হইতে দেব না। আমার দলের কোনো লোক কারো উপর হয়রানি করলে যতক্ষণ পর্যন্ত এইটা বিহত করতে না পারছি, অতক্ষণ পর্যন্ত ওই লোকটা আমার দলের লোক থাকবে না। এলাকার উন্নয়নের পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠায় জোর দেন কুমিল্লা ৪ আসনে নির্বাচিত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন পিরোজপুর ১ আসনের বিজয়ী প্রার্থী মাসুদ সাইদি। শুক্রবার দুপুরে শহরের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সর্বপ্রথম যে কাজটি করতে চাচ্ছি, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, আমাদের সড়ক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আমরা এই সড়ক ব্যবস্থাকে আগে ঢেলে সাজাতে চাই। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর নোয়াখালী ৬ আসনে একাধিক সহিংসতায় ১৩ জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সঙ্গে দেখা করতে যান আব্দুল হান্নান মাসুদ। বলেন, সহিংসতা বন্ধে পুলিশ নয়, সরাসরি তারেক রহমানের কাছে যাবেন তিনি। উনি যেহেতু সরকার প্রধান হতে যাচ্ছে, আমি ঢাকায় গিয়ে ওনাকে জানাবো যে আপনার হাতিয়াতে এই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এটা বন্ধ করবেন কিনা এবং এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। আমি ওনার মাধ্যমে এটার ব্যবস্থা নিব, আমি কোনো আইনের কাছে যাবো না এই ব্যাপারটা নিয়ে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন গাইবান্ধা ৪ আসনের মোহাম্মদ শামীম কায়সার। অঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহ এলাকার উন্নয়নকে প্রাধান্য দেন তিনি। আমার নিজেরই কমিটমেন্ট থাকবে ইনশাল্লাহ গোবিন্দগঞ্জে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং পাশাপাশি কর্মসংস্থান, মানে শিল্প একটা বিপ্লব, এটার একটা বিপ্লব আমাদের চেষ্টা আছে। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফলের গণবিজ্ঞপ্তি সাতক্ষীরা ১, ২, ৩ ও ৪ আসনের জামায়াত প্রার্থীদের হাতে তুলে দেন। পাশাপাশি নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় বেসরকারি ফলাফলপত্র। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে নির্বাচনে জয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে। এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র, এবং এই শঙ্কাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম। আত্মপ্রকাশের ১ বছরের মাথায় সংসদ নির্বাচনে ৬টি আসনে বাজিমাত অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক দল এনসিপির ১১ দলীয় জোটের সাংগঠনিক শক্তি ও তরুণদের মাঝে জনপ্রিয়তা এনসিপিকে এনে দিয়েছে জাতীয় সংসদে অংশগ্রহণমূলক অবস্থান। হাড্ডাহাড্ডি লড়াই ও নানা প্রতিকূলতা ছাপিয়ে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন এনসিপির ৬ নেতা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে গত বছরের ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যার নেতৃত্বে ছিল জুলাই অভ্যুত্থানের অগ্রণী তরুণেরা। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় রাজনীতিতে আসা এই দলটি হরহামেশাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুরুতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও নানামুখী সমালোচনা উপেক্ষা করে পরবর্তীতে জোটবদ্ধ হয় জামায়াতে ইসলামের সঙ্গে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ৩২টি আসনে প্রার্থী দেয় এনসিপি। জোটের সাংগঠনিক শক্তি ও তরুণদের মধ্যে জনপ্রিয়তা এনসিপিকে এনে দিয়েছে জাতীয় সংসদে ৬টি আসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শক্ত প্রতিপক্ষকে হারিয়ে নিজ এলাকা ঢাকা ১১ আসনে বিজয়ী হয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের রংপুর ৪ আসনের ভোটাররা বেছে নিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। কুমিল্লা ৪ আসনে দাপুটে জয় পেয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে এবার নোয়াখালী ৬ আসন থেকে সংসদে যাচ্ছেন দলের জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
শক্ত প্রতিপক্ষকে হারিয়ে কুড়িগ্রাম 2 আসনে জয়ী হয়ে চমক দেখিয়েছেন আতিক মুজাহিদ। এছাড়াও নারায়ণগঞ্জ 4 সংসদীয় আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আব্দুল্লাহ আল আমিন। আত্মপ্রকাশের 1 বছরের মাথায় নির্বাচনে অংশগ্রহণ করে 6টি আসনে জয় দেশের রাজনীতিতে দলের অবস্থান দৃঢ় করবে বলে মনে করেন দলটির সমর্থকরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে ডামাডোল পেছনে ফেলে এখন সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন রাজধানীর গুরুত্বপূর্ণ আসনে বিজয়ীরা। এলাকা ভিত্তিক সমস্যার সমাধান সহ জানাচ্ছেন আধুনিক নগরী গড়ার অঙ্গীকার। কথার লড়াই আর ভোটযুদ্ধ শেষ, এবার মাঠের হিসাব নিকাশ আর আগামীর পরিকল্পনার পালা। আগামী দিনের ছক আঁকতে ব্যস্ত ঢাকার গুরুত্বপূর্ণ আসনের বিজয়ী প্রার্থীরা। সুখে দুঃখে এলাকাবাসীর পাশে থেকে ইশতেহার বাস্তবায়নের আশ্বাস ঢাকার 7 আসনের বিএনপি থেকে নির্বাচিত হামিদুর রহমান হামিদ। শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়ে তিনি বলেন, মাদক, জলাবদ্ধতা সহ পুরান ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবেন সবাইকে নিয়ে। আমি আমার দরজা সবসময় খোলা থাকবে এবং যে কোনো সময় জনগণ যেন আমাকে কাছে পায় সেই ব্যবস্থা আমি করব। পুরো নির্বাচন জুড়ে আলোচিত ছিল ঢাকা 8 আসন। শুক্রবার দুপুরে নির্বাচন এবং ভোটের লড়াইয়ে জয় নিয়ে প্রতিক্রিয়া জানান ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই। আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে, এটা একেবারেই করে ফেলেছে। এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কায়দা করেছে এটা এখন আমরা বুঝতে পারছি, বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস। মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসীদের এলাকার তকমা মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 13 আসনে বিএনপি জোট থেকে বিজয়ী ববি হাজ্জাজ। অবৈধভাবে ভূমি দখল করে অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি। কিশোর গ্যাং, মাদক ব্যবসা, এগুলো এদের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মোহাম্মদপুরকে এখান থেকে উত্তোলন করতে হবে। মোহাম্মদপুর শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের জায়গা, এই সম্মানটা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে খিলগাঁওয়ের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন ঢাকার 9 আসনে বিজয়ী হাবিবুর রশিদ। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান বিএনপি থেকে নির্বাচিত প্রার্থী। আমরা মতামত নিয়ে সেই প্রস্তাবনাগুলি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের কাছে আমরা যখন বলতে পারবো আমরা এই কাজটি করলে এত বেশি মানুষ উপকৃত হবে, সুতরাং তখন এটিকে বাস্তবায়ন করা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রচারের সময় পরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনে কিছু প্রার্থীও ছিলেন ব্যাপক আলোচনায়। এসব প্রার্থীদের বেশিরভাগই শেষ পর্যন্ত সুবিধা করতে পারেননি। আলোচনায় তুঙ্গে থেকেও হেরেছেন অনেকে। এবারের নির্বাচনে প্রচারের আগে পরে মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠ পর্যায়ের সমাবেশ, সবখানেই আলোচনার কেন্দ্রে ছিলেন বেশ কয়েকজন প্রার্থী। কারো বক্তব্য ভাইরাল হয়েছে, কারো কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রাথমিক ফল বিশ্লেষণ বলছে আলোচনায় থাকা প্রার্থীদের বেশিরভাগই সুবিধা করতে পারেননি। আলোচনায় তুঙ্গে থেকেও হেরেছেন অনেকেই। এবারের নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি নির্বাচনে অংশ নেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য এবং নানা কর্মকাণ্ড করে ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত হেরে যান মির্জা আব্বাসের কাছে। এবারের নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র নির্বাচন করে হেরেছেন পেশায় চিকিৎসক তাসনিম জারা। তিনি জুলাই গণ অভ্যুত্থানের পর যোগ দেন এনসিপিতে। ঢাকা 9 আসন থেকে দলটির মনোনয়নও পান। তবে এনসিপির জামায়াত জোটে যাওয়ার সিদ্ধান্তের পর দল থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র নির্বাচন করেন। অনেকদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনায় আলোচনায় আসা খেলাফত মজলিস নেতা মামুনুল হক ঢাকা 13 আসনে হেরে গেছেন বিএনপির দলীয় প্রার্থী ববি হাজ্জাজের কাছে। বরিশাল 5 আসনের প্রার্থী মনীষা চক্রবর্তীও এই নির্বাচনে ছিলেন আলোচিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ব্যালটে সুবিধা করতে পারেননি তিনিও। খুলনা 5 আসনে হেরে গেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের চেয়ে 2702 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি।
জামাতে ইসলামের প্রার্থী কিন্তু সনাতন ধর্মের অনুসারী। এই পরিচয়ে এবারের নির্বাচন আলোচিত করেছে খুলনা 1 আসনের কৃষ্ণনন্দীকে। জামাতের হিন্দু শাখার সাবেক এই সভাপতি ভোটের মাঠে নানা বক্তব্যে ছিলেন আলোচনায়, তবে ব্যালটে সুবিধা করে উঠতে পারেননি। খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছেন তিনি। নিজের বাড়তি ভোট থাকার পরও পোস্টাল ভোটের নাম করে অনিয়মের মাধ্যমে হারানো হয়েছে বলে অভিযোগ ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর MA কাইয়ুমের। ইউনূস সাহেব 15 দিন আগে কিভাবে বলে জুলাই যুদ্ধরাও এমপি হবে, মন্ত্রী হবে, সেটাই সে করেছে। নির্বাচনের নামে নাটক, মানুষের অধিকারে হরণের নিয়ে নাটক, এগুলি বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমও পঞ্চগড় 1 আসনে পরাজিত হয়েছেন। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রম জামায়াতের প্রতি মানুষের ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবারের ঐতিহাসিক নির্বাচনে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উৎসবে মাতেন গোটা দেশের মানুষ। প্রচার, গণসংযোগ, নির্বাচনে দুপক্ষের কথার লড়াই, সাময়িক উত্তেজনা, বিচ্ছিন্ন কিছু সংঘাত হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। অংশীজনরা বলছেন, দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ নির্বাচনে 299টির মধ্যে 2/3 বেশি আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। স্বাধীনতা পরবর্তী একাধিকবার সরকারে এসে দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে দলটির। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা ইতিহাসের একটা অন্যতম সেরা নির্বাচন হিসাবেই এটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বিএনপির কিছু সময়োচিত সিদ্ধান্ত, তারেক জিয়ার সময়োচিত ফিরে আসা, খালেদা জিয়ার মারা যাওয়ার ফলে মানুষের যে বিএনপির প্রতি যে সিম্প্যাথিটা, খালেদা জিয়ার প্রতি ভালোবাসাটা, সেটা এইদিকে যে ট্রান করেছে বলে আমার মনে হয় অনেকটাই। নির্বাচনে সকল রেকর্ড ভেঙেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে দলটির প্রত্যাশা অনুযায়ী গণমানুষের ম্যান্ডেটের প্রতিফলন ঘটেনি, কিন্তু আসন সংখ্যা হিসেবে প্রথমবারের মতো সংসদে বিরোধী দলে জায়গা করে নিবে জামায়াত জোট। রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রমে দলটির ইতিবাচক সাড়া ফেলেছে বলছেন অংশীজনরা। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস প্লাস নিজেদেরকে খুব বেশি রক্ষণশীল গোড়া হিসেবে পরিচিত না করে তুলনামূলকভাবে একটা মডারেট, একটা লিবারেল তাদের মধ্যে কাজ করেছে আর কি। যে প্রশ্নটা অনেকেই করে যে জামাত তো একদম সরকার গঠনের স্বপ্ন দেখছিল আর কি, তো এটা তো মানে আমার মনে হয় যে সেটা অনেক বেশি একটা অবাস্তব স্বপ্ন ছিল বলে আমার মনে হয়। স্বাধীনতা পরবর্তী চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচন পরবর্তী উৎসবের আমেজ বিরাজ করছে দেশ জুড়ে। আগামীতে প্রতিহিংসা, বৈরিতা এবং সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে উদারতার সাথে দূরদর্শী এবং সমৃদ্ধ এক জাতি গঠনে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে কাজ করবে নতুন সরকার, এমন প্রত্যাশাই বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে জয় পেয়েছেন বিএনপির নারী প্রার্থীরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও ভোটের লড়াইয়ে হেরে যান 4 জন। তবে একটি আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হন দলটি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। আর জাতীয় সংসদে 7 নারীর এই অংশগ্রহণ ইতিবাচক হিসেবে দেখছেন জনগণ। একাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে যান ব্যারিস্টার রুমিন ফারহানা। সংসদ এবং টিভি টকশোতে দেয়া বক্তব্যে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ত্রয়োদশ নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে মাঠে নামেন তিনি, লড়েন হাঁস প্রতীকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বহিষ্কৃত হন দল থেকে। নির্বাচনের ফলে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা 37,568 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি জোটের প্রার্থী পেয়েছেন 79,927 ভোট।
এবারের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 নারীকে মনোনয়ন দেয় বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিদ্বন্দ্বিতা করেন 10 জন। ভোটের চূড়ান্ত ফলাফলে বিএনপি থেকে মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন, সিলেট 2-এ তাহসিনা রুশদির লুনা, ফরিদপুর 2-এ শামা ওবায়েদ, ফরিদপুর 3-এ নায়েব ইউসুফ কামাল, নাটোর 1 আসনে ফারজানা শারমিন পুতুল বিজয়ী হন। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান ঢাকা 14 আসনের সানজিদা ইসলাম, শেরপুর 1-এর সানসিলা জেবরিন, মাদারীপুর 1-এ নাদিরা চৌধুরী এবং যশোর 2 আসনে সাবিরা সুলতানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কয়েকটি দল জোট ও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন 109 জন নারী প্রার্থী। মাসুদুর রহমান, সময় সংবাদ। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বেসরকারি ফলাফলে প্রায় সব আসনে জয় পেয়েছেন তিনি। জানান এই বিজয় গুম হওয়া স্বামীর প্রতি মানুষের ভালোবাসা। বিস্তারিত আমিনুল ইসলামের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ। গুম হওয়া স্বামীর খোঁজ মেলেনি এখনো। নিখোঁজ ব্যক্তিগত গাড়ি চালকও। তারা বেঁচে আছেন কিনা তা আজও জানেন না পরিবারের কেউ। এ অবস্থার মধ্যেও ভোটে অংশ নিয়ে জয় পেয়েছেন গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। সিলেট 2 আসনে তার বিজয় সৃষ্টি করেছে ইতিহাস। 128টি ভোট কেন্দ্রের মধ্যে জয় পেয়েছেন 127টিতেই। সময় টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় বিজয়ের এই মহেন্দ্রক্ষণ উৎসর্গ করেন নিখোঁজ স্বামী ইলিয়াস আলীর প্রতি। তো আমার বিজয়টা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে একজন নামের উপর, একটা নামের উপর, সেটা হচ্ছে ইলিয়াস আলী। উৎসর্গ যদি করতে হয় সেটা প্রথমত ইলিয়াস আলী, তারপরে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের উদ্দেশ্যে। ইলিয়াস আলী নিখোঁজের পর জীবন খুব একটা সহজ ছিল না এই পরিবারের। দায়িত্ব নিয়েছেন নিখোঁজ ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীর পরিবারের ভরণ পোষণেরও। 2-3 বছর হলো তারা ওয়াইফ আর বাচ্চা লন্ডন চলে গেছে। হ্যাঁ, তার আগে পর্যন্ত ড্রাইভারের যে বেতন হিসাবে যেটা 12 বছর কিন্তু দিয়েছি তাদের ফ্যামিলিকে। সিলেটের বঞ্চিত মানুষের উন্নয়ন সহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য কাজ করতে চান তাহসিনা রুশদির লুনা। গুম পরিবারের জন্য বিশেষত তাদের যে বিচারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটাকে আরো স্বচ্ছ এবং কিভাবে এগিয়ে নিয়ে যায়, তাদের পুনর্বাসন হোক বা যে বিষয়গুলো, সেই জায়গা থেকে অবশ্যই আমরা কাজ করবো ইনশাল্লাহ। 2012 সালের 17 এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকা থেকে গাড়ি চালক সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বরিশালে হারানো দুর্গ ফিরে পেল বিএনপি। বিভাগের 21টি সংসদীয় আসনের 18টিতেই দলের প্রার্থীদের জয় জয়কার। বাকি 3টির 2টি জামায়াত আর একটি ইসলামী আন্দোলনের দখলে গেছে। বিস্তারিত অপূর্ব অপু রিপোর্টে। আমি আবার বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল জেলার ফলাফল ঘোষণা হয় রাত 3:30টায়। এতে জেলার 6টি আসনের সবগুলোতেই বিএনপির নিরঙ্কুশ জয়। সর্বোচ্চ ভোট পেয়েছেন সর্দার শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানেশীষ মার্কা নিয়ে 1,41,622 ভোট। এবং আমাদের বরিশাল 3 আসন থেকে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব জয়নুল আবেদিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানেশীষ মার্কা নিয়ে পেয়েছেন 80,930 ভোট। যদিও কেন্দ্রের ফলাফল শুনতে সন্ধ্যায় নেতাকর্মীরা জড়ো হন সদর রোডে দলের জেলা ও মহানগর কার্যালয়ে। বেসরকারিভাবে এক একটি কেন্দ্রের জয়ের খবরে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। বরিশালকে বিএনপির ঘাঁটি বলার স্বীকৃতি যেন আবারও ফিরে এলো। বিভাগের 21টি সংসদীয় আসনের 18টিতেই ধানের শীষের জয়। বাকি 3টির 2টিতে জামায়াত, অর্থাৎ পিরোজপুর 1 ও পটুয়াখালী 2 দাঁড়িপাল্লার দখলে। আর বরগুনা 1 ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার বাতাস লেগেছে। যদিও দলটির শীর্ষ নেতা সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম 2টি আসনে লড়লেও জয় পাননি। এদিকে বিভাগ জুড়ে নিরঙ্কুশ জয়ে বিএনপির দুর্গখ্যাত বরিশালের হারানো ঐতিহ্য ফের প্রতিষ্ঠিত বলে জানান নেতারা। এই অঞ্চলে মানুষ সবাই জানে, অন্যান্য রাজনৈতিক দল তারাও বিশ্বাস করে যে এটা বরিশালের ধানের শীষের বরিশাল। আমরা সেই অবস্থায় আবারও মানুষ প্রমাণ করেছে, জনগণ প্রমাণ করেছে। বরিশাল জেলায় 6টি সংসদীয় আসন। এর মধ্যে বরিশাল 1-এ জহিরুদ্দিন স্বপন পেয়েছেন 1,552টি ভোট। বরিশাল 2-এ সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু 1,41,622 ভোট। বরিশাল 3-এ জয়নুল আবেদিন 80,930 ভোট। বরিশাল 4-এ মোহাম্মদ রাজীব আহসান 1,28,322। বরিশাল 5-এ মুজিবুর রহমান সরোয়ার 1,35,146 এবং বরিশাল 6-এ আবুল হোসেন খান 82,217 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, তবে তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক ব্যবহারের সংস্কৃতি থেকে বের হওয়ার পরামর্শ তাদের। বুলবুল রেজার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন অনুষ্ঠিত হলো গণভোট। এবারে নির্বাচনের শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে আসছিল নির্বাচন কমিশন। গত 1.5 বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান সময় প্রশ্ন উঠেছে। এ সময় সারা দেশে মব ভায়োলেন্স, প্রকাশ্যে গুলি করে হত্যা, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের মতো অসংখ্য ঘটনা ঘটেছে। নির্বাচনের পর কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নাকি আগের মতোই থাকবে, এমন প্রশ্ন ছিল জনমনে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত সরকার এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, তবে সেটি নির্ভর করবে কতগুলো বিষয়ের উপর। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে না। মাঠের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের যে বাস্তবতা, মাঠের যে চ্যালেঞ্জগুলো আছে, তার সূত্র ধরে করণীয়র জায়গাটা সরকারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আলাপ আলোচনার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে তারা কাজ করবে। সরকারের নির্দেশে কাজ করতে গেলেই তখন আবার আগের মতো বিতর্কের অবস্থা সৃষ্টি হবে, কিংবা একটা বিতর্কিত ভূমিকা সৃষ্টি হওয়ার যথেষ্ট সেই সংখ্যাটা থাকে, এবং তখন যখনই বিতর্ক সৃষ্টি হবে তখনই পুলিশের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হবে। সরকার যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, তাহলে পরিস্থিতি আগের মতোই থাকবে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। রাজনীতিবিদদের দায়িত্বটাই প্রথম। একজন সে পুলিশের আইজি থেকে নিয়ে, থানার দারোগা থেকে নিয়ে একজন কনস্টেবল, একজন জেনারেল থেকে নিয়ে একজন সৈনিক, তারা কাজ করবে নির্বাচিত সরকারের অধীনে। সরকার যদি তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। নির্বাচিত সরকারের সদিচ্ছার উপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে, এমন মত বিশ্লেষকদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন দেশে বিজয় উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব সহ বিভিন্ন দেশে আনন্দ মিছিল করে স্থানীয় বিএনপি। প্রবাসীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনীতিতে নতুন গতি ফিরবে। দীর্ঘ 17 বছর বিদেশের মাটিতে বসবাসের পর দেশে ফিরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে জয়লাভ করায় উল্লাসে মেতেছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসে বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও আনন্দ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বিজয় উদযাপন করেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য নেতৃত্বে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া দলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, এই জন্য আমরা ক্যালিফোর্নিয়া বিএনপি একজন নগণ্য কর্মী হিসাবে অত্যন্ত আনন্দিত। কানাডার টরন্টোতেও বিজয় মিছিল করেন প্রবাসী নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে নগরী প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় ছিল আনন্দ আয়োজন। একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয় উদযাপনের পাশাপাশি দেশে বিদেশের ভোটারদের অভিনন্দন জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয় অর্জন করেছে, এই জন্য মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত, একটি গণতান্ত্রিক সরকারের উত্থান হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের তথা বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামে প্রবাসীদের মধ্যেও দেখা গেছে একই উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা, কমিউনিটি আয়োজনে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়। তাদের মতে এই ফলাফল গণতন্ত্র ও সুশাসনের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। এবার নতুন যে সরকার আসছেন, সরকার প্রধান আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা দেশের বাইরে থাকেন, এত দুঃখ কষ্টের ভিতরেই দেশের জন্য বা আপনাদের জন্য লড়াই করে, অন্তত ওই দিক থেকে আপনি সবার জন্য সেই সহানুভূতিটা দেখিয়ে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের উন্নয়ন
আর ভালো আরো কিছু হোক, এটাই আমরা আসলে প্রত্যাশা করি। প্রবাসীদের প্রত্যাশা দূতাবাস সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, আলাদা হেল্প ডেস্ক চালু এবং রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা, শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তা জোরদারের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নত হবে বলেও মনে করেন তারা। নতুন সরকার সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে, এমনটাই আশা প্রবাসীদের। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হেভিওয়েট প্রার্থীদের জয় পরাজয়ে নানা তথ্যপাত্য বিশ্লেষণের সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি। মালিহা, আপনাকে ধন্যবাদ। মালিহা, আপনি আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু বিস্তারিত খবর আমাদের জানাচ্ছিলেন, ফলাফল পরবর্তী উচ্ছ্বাস কিংবা প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের কথা আপনি শোনাচ্ছিলেন। আমি একটু যেসব প্রার্থীদের নিয়ে আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি অন্য উন্মাদনায় চলে গিয়েছে সেই হেভিওয়েট প্রার্থীদের নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতেই যেতে চাই ঢাকা 17 আসনে, যে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা 17 আসনটি থেকে লড়েছেন এবং তিনি কিন্তু আসলে এই আসনে ৭২,৬৯৯টি ভোট পেয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, প্রায় ১৭ বছর নির্বাসিত জীবন শেষে তিনি ২০২৫ সালের কিন্তু এই ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরেন এবং দেশে ফিরে কিন্তু আসলে বিএনপির হাল তিনি ধরেছেন এবং তারপরে কিন্তু আসলে তিনি এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন এবং এবারই প্রথম নির্বাচনে তিনি 2টি আসনে অংশ নিয়েছেন, একটি ঢাকা 17 এবং বগুড়া 6। এই 2টি আসনে তিনি জয়লাভ করেছেন। এই আসনে তিনি জামাতের হেভিওয়েট একজন প্রার্থী খালেদুজ্জামান, তাকে হারিয়ে কিন্তু আসলে তিনি বিজয়ী হয়েছেন। খালেদুজ্জামান তিনি পেয়েছেন ৬৮,৩০০টি ভোট, সেখানে তারেক রহমান তার থেকে প্রায় ৪,০০০ ভোট বেশি পেয়ে কিন্তু আসলে তিনি বিজয়ী হয়েছেন। আরেকটি আসনে যেতে চাই, যে আসনে লড়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেটি ঢাকা 15 আসন, মিরপুর এবং কাফরুল এলাকা নিয়ে গঠিত এই আসনটিতে জামাতের আমির এর আগেও কিন্তু আসলে নির্বাচন করেছেন, তবে এবারই প্রথম তিনি আসলে দাড়িপাল্লা প্রতীকে লড়েছেন। এর আগে তিনি নির্বাচন করলেও সেখানে তিনি ধানের শেষ প্রতীকে লড়েছিলেন, এবার তিনি দাড়িপাল্লা প্রতীকে লড়েছেন এবং এবার তিনি আসলে কিন্তু বিজয়ী হয়েছেন। তিনি যাকে হারিয়েছেন তিনি যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান, তাকে হারিয়ে কিন্তু আসলে তিনি এই আসনে বিজয়ী হয়েছেন জামাতের আমির। তিনি পেয়েছেন ৮২,৬৪৫টি ভোট, যেখানে শফিকুল ইসলাম খান পেয়েছে ৬১,৯২০টি ভোট। প্রায় ২০,০০০-এর বেশি অধিক ভোট পেয়ে কিন্তু আসলে এই আসনে নিজের করে নিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং পরবর্তীতে আরেকটি আসনে যেতে চাই, এই আসনটি যেটি হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি চট্টগ্রাম ৮ আসনের আগে লড়েছেন, কিন্তু এবার তিনি চট্টগ্রাম 11 আসনে লড়লেন এবং 11 আসন থেকে আসলে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, একই সঙ্গে তিনি বিএনপির শাসনামলে কিন্তু আসলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাই হেভিওয়েট এই প্রার্থী জামাতের শফিউল আলমকে হারিয়েছেন। শফিউল আলম যেখানে পেয়েছেন ৭৩,০০০-এর বেশি ভোট, সেখানে আমির খসরু মাহমুদ একটি বড় অঙ্কের ব্যবধানে কিন্তু আসলে তিনি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,১৫,০২১টি ভোট। আমির খসরু মাহমুদ চৌধুরীর পর আমরা যেতে চাই আরেকটি আসনে, চট্টগ্রাম বিভাগের আসন নিয়ে কথা বলছিলাম, এবার কথা বলতে চাই যে আসনটি আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে আসলে আলোচনায় রেখেছে। ঢাকা ৮ আসন, রমনা এবং মতিঝিল এলাকা নিয়ে গঠিত এই আসনটি, যে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই আসনটি কিন্তু দিনব্যাপী ভোটের দিন নানা নাটকীয়তা চলেছে এবং ভোটের দিন গড়িয়ে রাত হওয়া পর্যন্ত কিন্তু আসলে আমরা দেখেছি এই আসনটি নিয়ে নাটকীয়তা চলছে। এখনও কিন্তু অনেকটাই নাটকীয়তা এই আসনটি নিয়ে চলছে। দিন শেষে আসলে জনতার রায় পড়েছে মির্জা আব্বাসের প্রতি। মির্জা আব্বাস বিএনপির তিনি একজন বিএনপির প্রবীণ নেতা এবং তিনি কিন্তু আসলে একই সঙ্গে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে বিএনপির শাসনামলে, তিনি মেয়রের দায়িত্ব পালন করেছে এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এই হেভিওয়েট প্রার্থী কিন্তু আসলে খুব কম ব্যবধানে জিতেছে, যদিও তিনি আসলে এই আসনে জিতেছেন। তিনি আসনে প্রাপ্ত ভোট হয়েছেন ৫৯,৩৬৬টি, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির কেন্দ্রীয় নেতা তিনি আসলে পেয়েছেন ৫৪,১১৭টি ভোট। আমরা মির্জা আব্বাসের কথা যেটা বলছিলাম, আসলে এই আসনটি নিয়ে কিন্তু নানা নাটকীয়তা চলছে, থেমে নেই। এরই মধ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এই আসনটি নিয়ে কিন্তু আসলে সবার আলোচনা, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী ক্যাম্পেইনের কারণে কিন্তু বেশি আলোচনার জন্ম দিয়েছে। পরবর্তীতে যেতে চাই, এবার বাংলাদেশের ইতিহাসে প্রথম সবচেয়ে কম বয়সে একজন
প্রার্থী এই সংসদ সদস্য হতে যাচ্ছেন। তিনি হান্নান মাসুদ, তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক। তিনি কিন্তু আসলে হাতিয়া যে উপজেলা, এই হাতিয়া উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 6 আসনটি থেকে লড়েছেন। মাত্র 26 বছর 1 মাস বয়সী বাংলাদেশের ইতিহাসে প্রথম এত কম বয়সে একজন সংসদ সদস্য জাতীয় সংসদে প্রবেশ করবে। তিনি হচ্ছে হান্নান মাসুদ। তিনি পেয়েছেন 91,899টি ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তিনি পেয়েছেন 64,021টি ভোট। এই আসনটি নিয়ে কিন্তু আমরা ব্যাপক উত্তেজনা দেখেছি। নির্বাচনের দিন আমরা এই আসনটি নিয়ে ব্যাপক উত্তেজনা হতে দেখেছি। তবে দিন শেষে আসলে জনতার রায় হান্নান মাসুদের পক্ষেই ছিল। এবার যেতে চাই আক্তার হোসেনকে নিয়ে কথা বলতে চাই। রংপুর 4 আসন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের আসন রংপুর 4, সেই আসনটি কিন্তু আসলে নিজের করে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং বর্তমানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি কিন্তু এই আসনটি নিজের করে নিয়েছেন। তিনি বিএনপির হেভিওয়েট একজন প্রার্থী এমদাদুল হক ভরসাকে হারিয়ে তিনি এই আসনটি নিজের করে নিয়েছেন। আক্তার হোসেন এই আসনে ভোট পেয়েছেন 1,47,947টি ভোট। বিপুল ভোটের ব্যবধান আসলে আক্তার হোসেন জিতেছেন এবং আমরা আজকেও দেখেছি তিনি কিন্তু আসলে জনগণকে তার এই রায়, তার পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি স্বাগত জানিয়েছেন এবং সকলকে নিয়ে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এনসিপির এই সদস্য সচিব। এবং তিনি কিন্তু আসলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আসলে অনেকটা আবেগপ্রবণী হয়ে গিয়েছিলেন। তিনি যেটা বলেছিলেন যে আসলে জনতার থেকে অল্প অল্প টাকার অনুদান পেয়েও আসলে এই নির্বাচনে তিনি আসলে কাজ করেছেন। আমরা যেতে চাই আরেকটি আসনে কথা বলতে চাই। রংপুরের পর যেতে চাই আমরা তরুণ প্রজন্মের কাছে খুবই গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান। তিনি কিন্তু আসলে ভোলা 1 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যদিও তার শুরুতে ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, পরবর্তীতে কিন্তু সেই আসনটি তারেক রহমান তিনি লড়েন এবং পরবর্তীতে কিন্তু আসলে এই ভোলা 1 আসনটিতে চলে যান আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ তিনি কিন্তু আসলে মোট ভোট প্রাপ্ত হয়েছেন 1,04,426টি। আন্দালিব রহমান পার্থ তিনি বিএনপি জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি তার নিজ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি কিন্তু আসলে জামাতের যিনি প্রার্থী সে আসনে রয়েছেন ভোলা 1 আসনের মোহাম্মদ নজরুল ইসলাম। তাকে কিন্তু আসলে মোটামুটি একটি 20-30 হাজার ভোটের ব্যবধানে কিন্তু আসলে তিনি এই আসনটি নিজের করে নিয়েছেন এই আন্দালিব রহমান পার্থ। আমরা আন্দালিব রহমান পার্থকে এর আগেও দেখেছি সংসদে, তিনি সংসদে তার বক্তব্যের কারণে কিন্তু সংসদ মাতিয়ে রাখেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে তিনি আবার সংসদে যাবেন এবং সেই প্রত্যাশা কিন্তু জনগণের কাছে যে তিনি সংসদে এবার কি করেন। এবারে একটু যেতে চাই, এবারে নির্বাচনে যেই বিষয়টি সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে, এইবারের বিরোধী দল অনায়াসেই যেহেতু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, বিএনপি জোট যেহেতু সরকার গঠন করছে, সেই হিসাবে জামাত জোট নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট সেটি কিন্তু বিরোধী দলে যাচ্ছে। কিন্তু সেই বিরোধী দলের জামাতের যিনি সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু আসলে এই নির্বাচনের ট্রেন থেকে ছিটকে পড়লেন। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু এর আগেও নির্বাচন করেছিলেন এবং সেবার তিনি আসলে এই খুলনা 5 আসনটি থেকে বিজয় হলেও এবার তিনি আর জনতার রায়ে জিততে পারেননি। তিনি এবার ছিটকে পড়লেন। তিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগরের কাছে হেরে গেলেন। বিএনপির প্রার্থী যেখানে 1,48,000 ভোট পেয়েছে সেখানে মাত্র 2,000 ভোটের ব্যবধানে কিন্তু আসলে গোলাম পরোয়ার তিনি আসলে তার পরাজয় স্বীকার করতে হয়েছে। তিনি সেখানে পেয়েছেন 1,46,246টি ভোট। তো এই আসনটি নিয়ে কিন্তু এরই মধ্যে আসলে আলোচনার জন্ম হয়েছে, বিশেষ করে একটি দলের জামাতের মতো একটি বড় দলের সেক্রেটারি জেনারেল যেহেতু ভোটের ট্রেন থেকে ছিটকে পড়েছে, সেটি কিন্তু আসলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমরা পরবর্তীতে আরেকটি আসরে যেতে চাই। আমরা কথা বলতে চাই সার্জিস আলমকে নিয়ে। সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, এনসিপির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। পঞ্চগড়ে 1 আসনটি থেকে তিনি লড়েছেন। তিনি কিন্তু আসলে যদি ভোটের হিসাব বলি, এনসিপির যতগুলো প্রার্থী রয়েছে সবচেয়ে বেশি ভোট কিন্তু সার্জিস আলম পেয়েছে। তবে সবচেয়ে বেশি ভোট পেয়েও তিনি আসলে ভোটের ট্রেন থেকে ছিটকে পড়তে হয়েছে তাকে। তিনি পেয়েছেন 1,68,049টি ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন 1,76,000 ভোট। এই ব্যবধানে আসলে তাকে পরাজয় স্বীকার করতে হয়েছে সার্জিস আলমকে। সার্জিস আলম আসলে আমরা দেখেছি যে তিনি নির্বাচনের পর যে ফলাফল ঘোষণা হয় সেই ফলাফল মেনে নিয়ে কিন্তু বিএনপির নওশাদ জমিরের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং একসঙ্গে পঞ্চগড়ের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। তবে আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অভিযোগ সার্জিস আলম তুলেছেন তার নির্বাচনী আসন নিয়ে, সেখানের বেশ কিছু অসঙ্গতির কথা তিনি আসলে তুলে ধরেছেন। তো আমরা সার্জিস আলম কিন্তু এই আসনে হেভিওয়েট একটা প্রার্থী হয়ে তিনি আসলে ভোটের ট্রেন থেকে ছিটকে পড়েন। আরেকজন
হেভিওয়েট প্রার্থী এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসন, যেটা আসলে মোহাম্মদপুর এবং আদাপুর নিয়ে গঠিত। এই 13 আসনটিতে আসলে মোট ভোট কেন্দ্র ছিল 38টি, 138টি। সে আসনে কিন্তু আসলে ববি হাজ্জাজ এবং এনডিপির ববি হাজ্জাজ এবং মামুনুল হকের প্রতিদ্বন্দ্বিতা হয় খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এই দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনের দিন আমরা দেখেছি ব্যাপক উত্তেজনাপূর্ণ ছিল এই ঢাকা 13 আসন, এবং নির্বাচনের রায়ের পরেও কিন্তু আসলে আমরা দেখেছি যে সেখানে আসলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, এবং রাত্রে বেলা কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের ভবনে অর্থাৎ আগারগাঁওয়ে সিএসির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মামুনুল হক, এবং তিনি কিন্তু আসলে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তিনি করেছেন। তিনি কিন্তু আসলে জনতার রায় আসলে হেরে গেছেন। তিনি পেয়েছেন 83,851টি ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ, তিনি এনডিপির হলেও তিনি এবার ধানের শেষ প্রতীকে লড়েছেন। তিনি যেহেতু বিএনপির জোটের সঙ্গে নির্বাচন করেছেন, তিনি কিন্তু আসলে ববি হাজ্জাজ এই আসনে বিজয় হয়েছেন। দেখছেন